আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম এই ভিডিওটিতে লাইভটিতে যুক্ত হওয়ার জন্য। তো আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি কবিতা, সেটা হলো 18 বছর বয়স। তো এই কবিতাটা আমরা আজকে চেষ্টা করব মূলত এ টু জেড যতগুলো বিষয় আছে এই কবিতার 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের রচিত সেই কবিতার সবগুলো বিশ্লেষণ করার। এবং আমি কবিতার ক্লাসগুলো কিভাবে নিই, যারা ইতিপূর্বে দেখছে তারা অবশ্য বুঝছে। আমি কবিতাটা এমনভাবে তোমাদের বিশ্লেষণ করে দেব, তোমাদের কবিতার কোনো কিছু বিষয় বাদ রাখবো না, একবারে সবগুলো বিষয় একবারে তোমাদের বিশ্লেষণ করে দেব। আর যারা নতুন করে দেখতেছো তাদের জন্য বলবো, তোমরা সর্বপ্রথম একটা খাতা কলম এবং পাশাপাশি একটা বই হাতে নাও। কারণ আমি এই যে লাইনগুলো আছে না, কবিতার বিভিন্ন ধরনের লাইনগুলো যেগুলো থেকে অনুধাবনমূলক প্রশ্ন আছে বা এমসিকিউগুলো আসে, কী ওইটা তারা কী বোঝায়, আমি কিন্তু কথাগুলো বলে দেবো। তোমাদের কিন্তু সাথে সাথে নোট করে নিতে হবে। এগুলো যারা নোট করবে তাদের কিন্তু অনেক লাভ হবে, কারণ আমি এগুলো অনেকগুলো কিন্তু এই তথ্যগুলো আমার খুঁজতে অনেক সময় লাগছিল, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি সেগুলো সবগুলো একযোগে দিয়ে দিচ্ছি। এইটা যদি তোমরা যদি নোট না করো, তোমাদের কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আর তোমরা যদি এগুলো খুব সুন্দরভাবে নোট করতে পারো, আমি যে কথাগুলো বলবো এখন এগুলো তুমি নোট করতে পারো, আমি যেমন তোমাদের সামনে কথা বলতে পারতেছি, সেই বইগুলো পড়াতে পারতেছি, তুমিও পারবা। তো তাহলে বেশি কথা বলবো না, আমাদের যে আলোচনার টপিক সেখানে চলে যাই। তো দেখো, 18 বছর বয়স এটা লিখেছেন হলো সুকান্ত ভট্টাচার্য। তো আমরা 18 বছর বয়স কবিতাটার মেইন থিমটা পরবর্তীতে বুঝবো। আগে সুকান্ত ভট্টাচার্য, এই যে কবি যে লেখক আছে সুকান্ত ভট্টাচার্য, তার সম্পর্কে বা তার বিষয়ে কিছু তথ্য ইনফরমেশন জেনে আসি। এরপরে আমরা পরবর্তীতে 18 বছর বয়সে মেইন থিমটা জানবো এবং পরবর্তীতে কবিতাটা আলোচনা করব। তো সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে তোমার সবগুলো বিষয় জানার দরকার নাই। এখন কয়েকটা বিষয় বলি। দেখো, এডমিশনের টাইমে এই সময়টাতে অনেকে যে ভুলটা করে থাকে, এডমিশনের টাইম বলো, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি দিচ্ছে তাদের ক্ষেত্রে বলো, যারা এইচএসসিতে আসো তাদের ক্ষেত্রে বলো, যে কবি যে আছে, কবির তথ্যগুলো বা কবি রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য বা ইনফরমেশনগুলো তারা কী করে এত পরিমাণ ডিটেলসে পড়তে যায়, যার কারণে সে সবগুলো ভুলে যায়। এখন তোমার যদি মনে হয় যে না আমি পড়ি, আমার মনে রাখতে পারি, কোনো সমস্যা হয় না, তাহলে তুমি পড়ো। কিন্তু যার এরকমটা হয়, আমার মতো যার এরকম প্রবলেম হয় যে তুমি কবি পরিচিতি এত ইনফরমেশন মনে রাখতে পারো না, বিভিন্ন ধরনের কবি পরিচিতিগুলো কিন্তু অনেক ইনফরমেশন থাকে, বইয়ে থাকে, আবার বিভিন্ন ধরনের গাইডগুলো, বাজারে বিভিন্ন ধরনের যে বইগুলো আছে এডমিশন রিলেটেড, এগুলোতে কিন্তু অনেক ইনফরমেশন, এবার হিউজ পরিমাণ। তো তোমার জন্য যে পরামর্শটা থাকবে, যেগুলো ইম্পর্টেন্ট কবি আমি কিন্তু যখন পড়াই তখন কিন্তু বলে দিই কোনগুলো কবি ইম্পর্টেন্ট, এবং ওইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ওই তথ্যগুলোই শুধু পড়বা। দেখবা ওইগুলো থেকে ঘুরে ফিরে বেশিরভাগ সময় প্রশ্ন দেয়, যে 1-2টা দেয়, খুব দেয় না, কম দেয়, কিন্তু ওই 1-2টা দিয়ে দেয়, ওইগুলো থেকেই বেশিরভাগ সময়। তো অতএব তোমরা আমি যে ক্লাসগুলো নেব এই ক্লাসগুলো প্রত্যেকটা করবা, কারণ আমি প্রত্যেকটা ক্লাসে এগুলো বলে দিই যে কোনটা লাইন ইম্পর্টেন্ট, কোনটা পড়বা কোনটা পড়বা না। তো এভাবে ঠিক আছে, ওইভাবে আমি আজকেও বলে দিচ্ছি, সবাই নোট করে নাও যে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে, তার যে ইম্পর্ট্যান্ট যে কবি পরিচিতি সম্পর্কে যে তথ্যগুলো তোমার বইয়ে পাঠ্যপুস্তক বইয়ে দেওয়া হয়েছে সেগুলো। দেখো, সর্বপ্রথম তার সম্পর্কে যেটা জানবা, যে জন্মটা না জানলেও খুব একটা প্রবলেম নেই, কারণ তার জন্মটা পরীক্ষায় খুব একটা আসে না, জাস্ট ধারণা রাখতে পারো যে জন্মটা সুকান্ত ভট্টাচার্য 1926 খ্রিস্টাব্দে 15 আগস্ট যে জন্মগ্রহণ করেন, খুব একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর এই যে জিনিসটা সবচেয়ে বেশি এখানকার মধ্যে ইম্পর্টেন্ট বারবার আসে, যে তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এটা নোট করে নাও, এটা মানে দেখায় নাও বইয়ের মধ্যে, এটা ইম্পর্টেন্ট কিন্তু খুব। এরপরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী বাঙালিদের মনে অনেক সাহস জুগিয়েছে, এটাও দেখায় নাও। আমি যেটা বলছি এগুলো দেখায় নাও। তারপর হলো ছাড়পত্র, তার বিখ্যাত কাব্যগ্রন্থ কোনগুলো? ছাড়পত্র। তার অন্যান্য বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ রয়েছে, সেগুলো হলো ঘুম নেই, পূর্বাভাস, এগুলা মোটামুটি এটা ইম্পর্টেন্ট, খুব একটা না। তারপর হলো অন্যান্য আরও বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ আছে, এটা মোটামুটি জাস্ট ধারণা রাখবা, মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি। যেগুলো মোটামুটি বলছি এগুলো কম গুরুত্বপূর্ণ, আর যেগুলো বলবো দেখাই না একবারে খুব গুরুত্বপূর্ণ, ওইগুলো বাদ দিবে না, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এগুলোতে। তো দেখো, সবচেয়ে বেশি যেটা এখান থেকে আরও আছে, যে তিনি ফ্যাসিবিরোধী লেখক শিল্পের সঙ্গের পক্ষে আকাল নামক একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। এই লাইনটাও ইম্পর্টেন্ট, যে তিনি ফ্যাসিবিরোধী লেখক শিল্পের সঙ্গে কোন নামক আকাল নামক একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন, এটাও দেখায় না, ইম্পর্টেন্ট। আর মৃত্যুটা একটু মনে রাখতে পারো, আর যে তার মৃত্যু অনেক কম বয়সে হয়, প্রায় 21 বছর বয়সে তিনি মারা যান, যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এবং এখানে আরেকটা ইনফরমেশন, তিনি কিন্তু কিশোর কবি তাকে বলা হয়। কেন তাকে কিশোর কবি বলা হয়? তিনি অনেক কম বয়সে কিন্তু মারা যান এই কারণে। এবং এই কম বয়সে তিনি কত কিছু করে গেছেন সাহিত্যকর্মে। দেখো, যে এত কম বয়সে থাকার পর আমরা কি পারি তার মতো এত কিছু করতে পারি না, কিন্তু আমরা কিন্তু যে তার যে বয়স ছিল, মৃত্যুর বয়স, সেই বয়সটা কিন্তু ক্রস করে ফেলতেছি, কিন্তু তার মতো সাহিত্যকর্ম কিন্তু রচিত করতে পারি নাই। তো এখান থেকেও কিন্তু একটা আমাদের শিক্ষা বিষয় আছে, তিনি কতটা পরিশ্রমী ছিলেন, জ্ঞানী ছিলেন এই সাহিত্যের ক্ষেত্রে। তো এখন আমরা তার যে কবিতা 18 বছর বয়স, এই কবিতার মধ্যে ঢুকে যাই, তাহলে কবিতাটা কি থিমটা বুঝি। দেখো,
18 বছর বয়স এই কবিতাটা সর্বপ্রথম আমি যে জিনিসটা বলবো কেন আমাদের পাঠ্যপুস্তকে বিশেষ করে এইচএসসিতে কেন দিল, এটা এইচএসসিতে কেন দিল না, কারণ এই বয়সটা মূলত এইচএসসি স্টুডেন্টদের সাথে যায়। কারণ এই বয়সেই মূলত 18 বছর যে বয়সটা হয়, এটা যখন এইচএসসিতে একটা স্টুডেন্ট উঠে তখন থেকে মোটামুটি শুরু হয়, বেশিরভাগ ক্ষেত্রে গড় হিসাবে আর কি দেখা গেছে। এবং এই সময়ে কি কি ঘটনা ঘটে, 18 বছর যখন বয়স আসে তখন তাদের মধ্যে কি কি পরিবর্তন আসে, তাদের মধ্যে পজিটিভ কী কী বিষয় আছে, নেগেটিভ কী কী বিষয় আছে, এই সব ওভারঅল সবগুলো বিষয় মূলত এই 18 বছর বয়স কবিতার মধ্যে তারা আলোচনা করার চেষ্টা করেছে, যতটুকু সম্ভব হয়েছে সবটুকু চেষ্টা করেছে। এই জন্য মূলত 18 বছর বয়স কবিতাটা আমাদের এইচএসসি পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, যাতে তারা বুঝতে পারে যে এই বয়সে তাদের কী কী দিকগুলো আসতে পারে, এই বয়সে তাদের কী কী নেগেটিভিটি থাকতে পারে, তাদের কী কী পজিটিভ দিকগুলো তারা মানে এই কাজ করে এগিয়ে যাবে ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয়গুলো। তো 18 বছর বয়স এই কবিতাটার আমরা মূল থিমটা লিখে নিতে পারি, এই কথাটা কিন্তু লিখে নাও, আমি যেটা বলতেছি এটা কিন্তু লিখে নেবা, যে যৌবনকাল বা বয়ঃসন্ধিকালে ইতিবাচক ও নেতিবাচক দিক। বয়ঃসন্ধিকাল বা যৌবনকালে হলো ইতিবাচক বা নেতিবাচক দিক, 18 বছর বয়স কবিতাটার মূল থিম, যেটা তখন আমি বললাম। বা তোমরা আরেকটা এখানে লিখে নিতে পারো, ওটা 1 নম্বরে দিবা, 2 নম্বরে লিখে নাও যে যৌবনের উদ্দীপনা সাহসিকতা, যৌবনের উদ্দীপনা সাহসিকতা ও দুর্বার গতি, এটাও লিখে নিতে পারো। যৌবন উদ্দীপনা সাহসিকতা ও দুর্বার গতি আরেকটা লিখে নিতে পারো, যেটা প্রথমে বললাম যে বয়ঃসন্ধিকাল বা যৌবনকালের ইতিবাচক ও নেতিবাচক দিক। এই যে তথ্যগুলো বললাম এটা হলো মূল থিম, মানে এটাকে কেন্দ্র করে এই কবিতাটা কিন্তু লেখা, মানে যৌবনকালে একজন মধ্যে কীরকম সাহসিকতা, দুর্বার গতি এবং বিভিন্ন ধরনের বিষয়গুলো কী কী বিষয়গুলো লক্ষ্য করতে পারি আমরা, এই বিষয়গুলো মূলত এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো। তো তাহলে আমরা আমাদের যে কবিতাটা তাহলে শুরু করি, লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়া শুরু করি। দেখো, 18 বছর বয়স কি দুঃসহ। 18 বছর বয়স কি দুঃসহ। দুঃসহ মানে কি লেখো, দুঃসহ মানে হলো দুঃসাহসী। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু নোট করবা সব, যদি নোট না করে কিন্তু সমস্যা পড়ে যাবা, প্রত্যেকটা কথা নোট করবা। 18 বছর বয়স কি দুঃসহ, দুঃসহ মানে হলো দুঃসাহসী। অর্থাৎ এই টোটাল যে লাইনটা 18 বছর বয়স কি দুঃসহ, এই টোটাল লাইনের অর্থ লিখে নাও হলো নবজন্ম। অর্থাৎ 18 বছর বয়স যে আছে এই বয়সটা অনেক দুঃসাহসী, মানে অর্থাৎ এখানে নতুন নতুন প্রজন্ম সৃষ্টি করে এই বয়সে মানুষটা, নতুন নতুন প্রজন্ম বলতে মানে নতুন কিছু অনেক কিছু তারা সৃষ্টি করে এই বয়সে, 18 বছর বয়সে। যেমন আমরা দেখি এই যে মানে সহজ যদি একটা উদাহরণ দেয়, খুব জটিলে যাব না, এই যে বর্তমানে বাংলাদেশের এই যে ইদানিং যে একটা বড় আন্দোলন হয়ে গেল, এটাতে কাদের ভূমিকা বেশি? যে কোনো আন্দোলন সংগ্রাম যে কোনো জায়গায় তোমার যাদের যৌবন বা বয়ঃসন্ধিকালে যে বয়সটা বিশেষ করে তোমার 18 থেকে 22 বছর বা 25 বছর, এই বয়সের পোলাপান বা এই বয়সের তোমার মানুষগুলোই কিন্তু সবচেয়ে বেশি যায়। কারণ এই বয়সে এটার যে একটা উদ্যম বা তোমার এটার প্রতি যে একটা গতি সাহসিকতা, এই জিনিসটা কিন্তু এই বয়সেই সবচেয়ে বেশি থাকে, অন্যান্য বয়সে কিন্তু এটা থাকে না। যেমন এই যে আমরা দেখলাম যে আন্দোলন বাংলাদেশে ইদানিং একটা বড় ধরনের পরিবর্তন আসলো আন্দোলন করার পর, তো এই আন্দোলনে কাদের অবদান সবচেয়ে বেশি ছিল? ছাত্রদের না? কারণ তাদের মধ্যে যে এই যে দুঃসাহসিকতা ছিল যার ফলে কিন্তু তারা গেছে। তো ওইটাই এখানে বলতেছে যে 18 বছর বয়স কি দুঃসহ, মানে 18 বছর বয়সটা কতই না দুঃসাহসী, মানে এরা নতুন কিছু একটা প্রজন্ম পর্যন্ত সৃষ্টি করতে পারে, মানে নতুন কিছু অনেক কিছু সৃষ্টি করতে পারে। সহজ উদাহরণ যেটা বললাম, বাংলাদেশে আগে ছিল কি অবস্থা, তাদের আন্দোলনের ফলে এখন বাংলাদেশে একটা নতুন একটা অবস্থায় পৌঁছাইছে না, নতুন একটা দ্বার উন্মোচন করছে। তো দেখো এই 18 বছর বয়সটা ওই জন্য বলছে যে কি দুঃসাহস, মানে দুঃসাহ মানে কী রকম একটা মানে ভয়াবহ রকমের একটা দুঃসাহস এই বয়সের পোলাপানগুলা যারা থাকে। তো দেখো এরপরে বলছে হলো স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি। স্পর্ধায় অর্থ লিখে নিতে পারো, এখানে মূলত যেটা বোঝাচ্ছে যে আগে এই কথাটার অর্থ লিখে না, আমি কিন্তু ভাঙ্গে ভাঙ্গে একবারে কবিতাগুলো বুঝাবো। তো তোমাকে দুটো ওয়ার্ড বা একটা ওয়ার্ডের অর্থগুলো আগে বলবো, ওই ওয়ার্ডটার অর্থ তোমরা লিখে নিবা, পাশাপাশি একটা ওয়ার্ডের সিঙ্গেল অর্থও বলবো, অনেক সময় তোমাকে বলে দেবো এই ওয়ার্ডটার অর্থ লেখো, বা দুইটা ওয়ার্ড একসাথে এটার অর্থ লেখো। এরপর বলবো পুরো যে লাইনটা আছে ওই লাইনটার অর্থ লেখো, এভাবে লিখবা। দেখো আমি বলি তোমরা কিন্তু নোট করবা, কারণ কবিতা যদি নোট না করো ভাই, আবারও বলছি, বারবার বলতেছি, কিছুই বুঝবা না, সব কিছু ভুলে যাবা। তোমাদের একটা এই যে সহজ ক্লু দেখায়, এই যে আমার বইটাতে দেখতে পাচ্ছ মনে হয়, দেখো এখানে কতগুলো আমি নোট করছি। আমি যখন আমার কিন্তু এটা এইচএসসি বই, আমি কিন্তু এইচএসসিতে এই বইটা কিন্তু পড়ছিলাম। দেখো কারণ এগুলো কেন নোট করছি, কারণ এগুলো যদি নোট না করি আমার মাথার মধ্যে তোমার সবগুলো থাকবে না। তো আর তুমি যদি মুখস্থ নাও করো, যখন বারবার একটা জিনিস তুমি মানে রিপিট করবা, দেখবা ইজিলি কিন্তু মাথার মধ্যে তোমার ঢুকে গেছে, তোমার লাগবে না। আমি অনেক এরকম পাইছি এমসিকিউ হুবহু, আমি যে অনুধাবনগুলো লিখছি না হুবহু পাইছি একবার কমন, এরকম হয়েছে। তো ওই জন্য বলছি যে ভালোভাবে দেখো, ভালোভাবে নোট করো সবগুলা। দেখো তাহলে তো স্পর্ধা নেই মানে হলো স্পর্ধা নেই, এই যে লাইনটা আছে এটার অর্থ তোমরা লিখে নিতে পারো যে তাদের যে অহংকার এবং তাদের যে মানে দুঃসাহসিকতা যে বিষয়টা আছে, মানে দুঃসাধ্য করার
সেই জিনিসটা এখানে মূলত প্রকাশ পাচ্ছে, যে তা স্পর্ধায় নেই তাদের, মানে স্পর্ধা আমরা বলি না তোর এত বড় স্পর্ধা হয়ে গেছে, এত বড় সাহস হয়ে গেছে, তো এই জিনিসটা বলছে তাদের স্পর্ধায় নেওয়া হয় মাথা তোলবার ঝুঁকি, মানে তাদের অহংকার এবং দুঃসাহসের যে বিষয়টা এটার কথা এখানে বলছে। তারপরে এরপর মাথা তোলবার ঝুঁকি, এই লাইনটার অর্থ লেখার আগে ঝুঁকি মানে লেখো, এখানে ঝুঁকি যেটা দ্বারা বোঝাচ্ছে, ঝুঁকি মানে হলো দায়িত্ব, শুধু ঝুঁকি মানে হলো দায়িত্ব। আবারও বলছি, প্রথমে দেখো স্পর্ধায় নেয়া, এই লাইনটার অর্থ লিখে নিবা অহংকার বা দুঃসাধ্য, এই লাইনটার অর্থ শুধু স্পর্ধায় নেয়া, স্পর্ধায়। তারপর হলো ঝুঁকি অর্থ লিখে নিবা হলো দায়িত্ব, ঝুঁকি মানে হলো দায়িত্ব। আর মাথা তোলবার ঝুঁকি, এই টোটাল লাইনটার অর্থ হলো স্বাবলম্বী হওয়ার চেষ্টা লিখবা। মাথা তোলবার ঝুঁকি এই টোটাল লাইনটার অর্থ হলো কি, স্বাবলম্বী হওয়ার চেষ্টা। আর যদি ফুল একবারে পুরা লাইনটা যদি একটা ওয়ার্ডে আমরা অর্থটা জানতে চাই, যে স্পর্ধায় নেয়া মাথা তোলবার ঝুঁকি মানে হলো এই বয়সে তাদের মধ্যে একটা আত্মনির্ভরতা আসে। কি নির্ভরতা? আত্মনির্ভরতা। তুমি দেখবা, তুমি যখন নিজেই এই বয়সের মধ্যে দিয়ে যাবা, দেখবা যে তোমার পিতামাতার কাছ থেকে তোমার নিজের খরচ, চলাচলের খরচ, খাওয়া দাওয়ার খরচ বা অন্যান্য যা খরচ হোক না কেন, বা অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে হোক, তুমি কিন্তু কখনো কারোর উপর নির্ভরশীল করতে একটু চাবে না, মানে নিজেকে কেমন জানি একটা তোমাকে কমফোর্ট মনে হবে না। তুমি সবসময় নিজে স্বয়ংসম্পূর্ণ হতে চাবা, যে আমি নিজে চলবো, নিজে খরচে চলবো, নিজে খরচে মানে নিজে ইনকাম করব, এরকম একটা মানে নিজের কাজ নিজে করবো, অন্য ধরনের কাজ থেকে করে নেব না। মানে সব থেকে বেশি এই বয়সে, 18 বছর বয়সে এই আত্মনির্ভরতা বিষয়টা আছে। ওই জন্য বলছে স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। এই বয়সে যারা থাকে 18 বছর বয়স, এই বয়সে তারা মাথা তোলবার ঝুঁকি, মানে নিজের পর নিজের যে আত্মনির্ভরতা আসে বা স্বাবলম্বী যেটা হওয়ার চেষ্টা, এই বয়সেই কিন্তু ওটা থাকে। আর এই কবিতার একটা কথা ইনফরমেশন বলতে ভুলে গেছি, এই কবিতাটা মূলত এই যে 32টা চরণ রয়েছে এই কবিতার মধ্যে, এটা কিন্তু একটু মাথায় রাখবা, এবং 8টা স্তবক, এটাও কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা আসে। এরপরে দেখো 18 বছর বয়স অহরহ, অহরহ বলতে এখানে বোঝাচ্ছে সব সময়, অহরহ বলতে কি সব সময়, লিখে নাও। তারপর বিরাট দুঃসাহসীরা, বিরাট কি দুঃসাহসীরা, দুঃসাহসীরা বলতে এখানে বোঝাচ্ছে হলো স্বপ্ন ও উদ্যোক্তা, যেটা মানে বর্তমানে তো বাংলাদেশে উদ্যোক্তার শেষ নেই, তোমরা তো নিজেরাই জানো। দেয় যে উকি, মানে এখানে লেখো, এখানে কিন্তু অনেকগুলো কথা লিখতে হবে, আমি প্রথম থেকেই বলতেছি। দেখো আবারও বলছি, 18 বছর বয়স অহরহ, অহরহ অর্থ লেখা হলো সব সময়। বিরাট দুঃসাহসেরা, দুঃসাহসেরা বলতে এখানে স্বপ্ন বা উদ্যোক্তা বা উদ্যোগ, যেটাই বলবা উদ্যোগ, যে কোনো নতুন কাজের যে উদ্যোগ নেওয়া, যেটা উদ্যোক্তা আমরা বলি, এটা। দেয় যে উকি, এই যে লাইনটা, দ্বিতীয় লাইনটা, এটা অর্থ আগে লেখো, যে বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি, এই লাইনটার অর্থ লেখো। বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি, এই লাইনটার অর্থ হলো তোমার অসাধ্য সাধনের চেষ্টা বা সাহস, অসাধ্য সাধনের চেষ্টা বা সাহস। এখন এই যে টোটাল আমরা 2টা লাইন পড়লাম, এখন 2টা লাইনের অর্থ একটা লিখতে হবে। কোন 2টা লাইন? দেখো 18 বছর বয়স অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি, অর্থাৎ লিখব নতুন কিছু করার ইচ্ছা। অর্থাৎ 18 বছর বয়সে আমরা সব সময় দেখি অনেক মানুষের এই বয়সের ক্ষেত্রে মাথার মধ্যে নতুন অনেক স্বপ্ন আসে। তুমি দেখবা এই বয়সে পোলাপানগুলো অনেক কিছু মাথায় চিন্তা আছে, যে আমি এটা করবো সেটা করবো, এবং সেই অনুযায়ী কিন্তু সে প্ল্যান করা শুরু করে দেয় তার লাইফে করার, এবং যারা এটা কন্টিনিউ করতে থাকে তারাই কিন্তু সেই সাফল্যের জায়গায়, তার যে স্বপ্নের জায়গায় সেখানে কিন্তু পৌঁছাতে পারে। আর যারা করতে পারে না কন্টিনিউ, তারা কিন্তু ঝরে পড়ে যায়। তবে বেশিরভাগই স্টুডেন্ট এই জায়গায় এই বয়সে, বিশেষ করে 18 বছর বয়সে, এরকম বয়সে সব সময় তারা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে, অসাধ্য সাধন করার স্বপ্ন দেখে, এবং তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়, এবং এগুলো তাদের মাথার মধ্যে আসে। ওই জন্য বলছে এগুলো দেয় যে উকি, মানে এগুলো তাদের মাথার মধ্যে বিভিন্ন, না চাইলেও এগুলো কিন্তু মাথার মধ্যে আসতে থাকে। এবং এই লাইনটা ওই জন্য বলছে যে নতুন কিছু করার ইচ্ছা, এই 2টা লাইনের অর্থ ওই জন্য এখানে বলা হয়েছে যে নতুন কিছু করার ইচ্ছা, মানে নতুন কিছু করতে পারবে, নতুন কিছু পরিবর্তন নিয়ে আসবে। এই কারণে এই বয়সে মধ্যে এরকম বিভিন্ন ধরনের নতুন নতুন স্বপ্ন, উদ্যোগ ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু আসে। তো এরপরে দেখো 18 বছর বয়সে নেই ভয়, 18 বছর বয়সে কি নেই? কোনো ভয় নেই। মানে এই বয়সে পোলাপানগুলোর মধ্যে, মানে শুধু আমি যে পোলাপান বলতে শুধু অনেকে বলতে পারে যে ছেলেগুলোকে বোঝাচ্ছে, না, শুধু ছেলে না, কিন্তু মানে 18 বয়সে যারা আছে, ছেলে মেয়ে উভয়, সবাইকে কিন্তু বোঝাচ্ছি। তো 18 বছর বয়সে নেই ভয়, মানে এই বয়সে কারোর মধ্যে কোনো ভয় নেই। তুমি দেখবা যে 18 বছর বয়স যাদের আছে, বিশেষ করে এই বয়সের ক্ষেত্রে, 18 বছরে যে শুধু নির্দিষ্ট এরকমটা না, এই বয়সের ক্ষেত্রে দেখা যায় যে তারা যে কোনো কাজ বা কোনো কিছুকে ভয় করতে চায় না। মানে যত বড় কঠিন কাজ হোক, সেই কাজটা সে দেখলো যে হ্যাঁ এটা খুব কঠিন, ঠিক আছে, সব প্রবলেম নেই, সেটা সমাধান করবে, এরকম। মানে এই বয়সের ক্ষেত্রে এটা হার মেনে নেওয়া যে বিষয়টা, এক কথা যেটা বলে, এটা খুব কম দেখা যায় এই বয়সের ক্ষেত্রে। তারপর হলো পদাঘাতে, পদাঘাতে অর্থ লেখো আগে, সব এই অর্থটা লেখো যে পদাঘাতে শব্দের অর্থ হলো পায়ের আঘাত, পায়ের আঘাত। কিন্তু এখানে মূলত
অন্য একটা বিষয় বোঝাবে। আমি পরবর্তীতে বলতেছি, আপাতত জাস্ট লিখো পদাঘাতের শব্দ হলো পায়ের আঘাত। চাই ভাঙতে পাথর বাঁধা। পাথর বাঁধা এই অর্থটা লাইনের মানে যে পদাঘাতে ভাঙতে চাই পাথর বাঁধা শব্দের অর্থ যে এই লাইনটা যে অর্থ, তোমরা এই অর্থটা লিখে নিতে পারো। পদাঘাতে ভাঙতে চাই পাথর বাঁধা। আগে সর্বপ্রথম পদাঘাতে অর্থ বললাম যে পদাঘাতে অর্থ হলো পায়ের আঘাত, তারপরে হলো পাথর বাঁধা শব্দের অর্থ লিখে নাও। পাথর বাঁধা শব্দের অর্থ হলো সকল ধরনের বাধা বা প্রতিবন্ধকতা। পাথর বাঁধা হলো সকল ধরনের বাধা বা প্রতিবন্ধকতা। তো এখন এই টোটাল যে লাইনটা, এই টোটাল লাইনের অর্থটা লিখে নাও যে পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা, মানে যথাসাধ্য অন্যায়ের প্রতিবাদ করা। কি? যথাসাধ্য অন্যায়ের প্রতিবাদ করা। এবং এর পাশাপাশি আরেকটা অর্থ লিখে নিতে পারো, দুইটা অর্থ বোঝাবে। সেটা হলো নতুন কিছু প্রতিবন্ধকতা, বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা শিকার হওয়া। পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা, মানে তারা যথাসাধ্য অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হওয়া। এই বয়সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা কখনো, এখানে পদাঘাত দ্বারা বোঝায় কিন্তু পায়ের আঘাত, কিন্তু এখানে কিন্তু ওইটা বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে মূলত তাদের যতগুলো সমস্যা আছে, আমরা যেমন পা দিয়ে কোনো কিছু আঘাত করি, মানে কি সেটা গুরুত্ব দেই না, এমনিতে পা দিয়ে মেরে দিই। ঠিক তেমনিভাবে তিনি এইভাবে এটার সাথে এটা কল্পনা করছে যে 18 বছর বয়সে, এই বয়সে তাদের যে বিভিন্ন ধরনের প্রবলেম, সমস্যাগুলা, বিভিন্ন ধরনের বিষয়গুলা, সেগুলো তারা মানে এগুলো যেমন পায়ের আঘাতে একজন মানুষ কোনো এটা গুরুত্ব দেয় না, ঠিক তেমনিভাবে তারাও এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো, অন্যায়ের প্রতিবাদ থেকে শুরু করে অন্যান্য যাহা কিছু থাক না কেন, এগুলো তারা এভাবেই এড়িয়ে, মানে এইভাবেই তারা এগুলোকে মানে ইজিলি পার করতে পারে। এগুলো তাদের কাছে কোনো বড় বিষয় হয়ে দাঁড়ায় না, কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এই জিনিসটাই তারা বলছে, মানে এগুলো তাদের কাছে ইজিলি তারা এগুলো প্রতিবাদ করে চলে যায়, মানে বুঝতেই পারে না। যেমন একজন মানুষ যেমন পায়ের আঘাতে সঠিকভাবে মানে এগুলো গুরুত্ব মানে দেয় না ওইদিকে যে কী হচ্ছে না হচ্ছে, ঠিক তেমনিভাবে এখানেও তারা 18 বছর বয়সে পোলাপানদের মধ্যে, তাদের মধ্যে আমরা দেখতে পাই এই জিনিসটা, যে তাদের কাছে এই জিনিসটা মানে খুব গুরুত্ব পায় না, তারা ইজিলি এটা কিন্তু মানে প্রতিবাদ করতে পারে এগুলোর। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। এই যে 18 বছর যে বয়সটা আছে, এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, মানে মাথা নোয়াবার নয় এই কথাটার অর্থ লেখো। মাথা নোয়াবার নয় এই কথাটার অর্থ লিখে নাও যে আত্মসম্মান। এই কথার অর্থ কি? আত্মসম্মান। দেখো, এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, মানে 18 বছর যে বয়স আছে, এই বয়সে কেউ মাথা কাউকে নোয়াতে পারবে না, মানে কাউকে তুমি দমিয়ে রাখতে পারবে না। ওইটাই বলছে যে তার যে আত্মসম্মান রয়েছে, তার যে এই সম্মানটাকে কখনো কেউ নষ্ট করতে পারবে না, এটাকে অনেক গুরুত্ব পাবে ওই সময়। এবং এই কথাটার অর্থ আরেকটা লিখে নিতে পারো, সেটা হলো অবিচল ও পরাজিত বরণ করে না নেওয়া। মানে অর্থাৎ 18 বছর বয়সে কেউ তার পরাজয় বরণ করে নেবে না, এবং যার যে আত্মসম্মান, এই আত্মসম্মানটা অবশ্যই সবসময় ধরে রাখবে। 18 বছর বয়স জানে না কাদা, মানে 18 বছর বয়স যে আছে জানে না কাদা বলতে কি? কাদা বলতে কান্না করার না, এই জিনিসটা কখনো বুঝাই না। কাদা বলতে আমরা নর্মালি বুঝি কান্না করার না, কিন্তু এখানে বোঝাচ্ছে অন্য বিষয়। 18 বছর বয়স মানে জানে না কাদা। জানে না কাদা বলতে এখানে পরাজিত হওয়া, পরাজয় বরণ করে না। কারণ এ সময় তাদের মধ্যে একটা আত্মপ্রত্যয় আসে এবং আত্মনির্ভরশীলতা আসে, নিজের পর নিজের নির্ভরশীল এবং আত্মপ্রত্যয়ী তারা হয়। মানে নিজের পর নিজের যে একটা নির্ভরশীলতা বিষয়টা আছে, আত্মসম্মান আছে, এই বিষয়টা থাকে। ওই জন্য বলে যে 18 বছর বয়স জানে না কাদা, মানে এই বয়স বিশেষ করে কোনো পরাজয় বরণ করে নেয় না, তারা দমে থাকে না। কোনো বাধা প্রতিবন্ধকতা আসলে তারা সেটা বিরুদ্ধে মোকাবিলা না করে বসে কান্না করে, এরকমটা তাদের মধ্যে লক্ষ্য করা যায় না। তারা সেটার জন্য মোকাবিলা করে, সেটাতে মানে পরাজয় কখনো বরণ করে নেয় না, এটা মানে তারা সেটা প্রতিবাদ করে কোনো না কিছু একটা ফল নিয়ে আসে। এরপরে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এই বয়স জানে রক্তদানে পুণ্য। 18 বছর বয়স কি জানে? রক্তদানে পুণ্য। অর্থাৎ রক্তদানে পুণ্য, এই কথাটার অর্থ আমরা লিখতে পারি এখানে যে জীবন দেয়া এবং জীবন দেয়া নেয়া যে বিষয়টা আছে, জীবন দেয়া মানে নতুন পৃথিবী গড়া, না সরি একটু ভুল বলছি, জীবন দেয়া মানে অর্থাৎ 18 বছর জানে রক্তদানে পুণ্য। 18 বছর জানে কি? রক্তদানে পুণ্য। অর্থাৎ 18 যে বছর আছে, এই বছর বয়সে জীবন দেয়া তাদের কাছে কোনো বিষয়ই না, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। মানে এটাকে মানে তারা তুচ্ছ মনে করে যে জীবন যাবে, কিন্তু ভালো কাজ তারা করে যাবে। এই বয়স জানে রক্তদানে পুণ্য, মানে ভালো কিছু করার জন্য তার পারলে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিবে, এরকম অবস্থা আমরা দেখতে পাই এই বয়সের ক্ষেত্রে। অর্থাৎ শুভ কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান করা। কিসের? শুভ কল্যাণ ও সুন্দরের জন্য। যেমন এখন সহজ যদি উদাহরণ দিই, এই কবিতাটা খুব এখন বর্তমান যে পরিস্থিতি, মানে এটার সাথে খুব ভালোভাবে চাই। কারণ দেশে বর্তমানে ইদানিং যে এত বড় একটা আন্দোলন হলো, তো এটার সাথে একবারে পুরাপুরি এটা রিলেট করা যাবে। কারণ এখানে যে এত বড় মানে 18 বছর বিভিন্ন ধরনের বয়সে, বিশেষ করে এই বয়সে সবচেয়ে বেশি দেখা গেছে যে তারা যে এত আন্দোলন করলো, এত সংগ্রাম করলো, কিসের জন্য? ভালো কিছু পাওয়ার জন্য না। তো ভালো কিছু পাওয়ার জন্য তারা কিন্তু সব কিছু তাদের পারলে তাদের জীবনটা পর্যন্ত অনেকে কিন্তু বিলিয়ে দিছে, অসংখ্য স্টুডেন্ট মারা গেছে তারা। তো এটা কেন করলো? ভালো কিছু শুভ কল্যাণের জন্য না। এখন এই জিনিসটাই বলছে যে এই বয়সে 18 বছর বয়সে
জানে রক্তদানে পূর্ণ, অর্থাৎ ভালো কিছু করার জন্য বা সুন্দর বা এই যে শুভ ও সুন্দর জন্য তারা মূলত তাদের নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে। তারপরে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, অর্থাৎ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে অর্থ লিখে নিতে পারো চঞ্চল বৈশিষ্ট্যের অধিকারী, মানে স্থির নয়, তারা গতিশীল, কখনো তারা থেমে থাকবে না। এই বয়সে তারা কখনো থেমে থাকে না, যে কোনো বাধা প্রতিবন্ধকতা যাই আসুক না কেন, বিভিন্ন ধরনের সমস্যা, সেগুলো সবগুলোকে তারা ওভারকাম করার চেষ্টা করে, কখনো তারা থেমে থাকে না। তারপরে এরপরে আছে দেখো আমাদের কোথায় ছিলাম, হ্যাঁ, তাহলে তো প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, অর্থাৎ এই কথাটা অর্থ লিখে নাও, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, এটা অর্থ হলো অসীম সাহসিকতার কাজ। অর্থাৎ তাদের মধ্যে এরকম, মানে এখানে মানে মানুষকে হত্যা করা বিষয়টা কিন্তু বোঝাচ্ছে না। দেখো কি বোঝাচ্ছে, মানে যদিও এই জিনিসটা ইঙ্গিত করতেছে কিন্তু ওই জিনিসটা বোঝাচ্ছে না। একটা কথা আবারও বলতেছি, এটা যদিও প্রত্যেক কবিতায় আমি বলি যে কবিতাগুলোর বিশেষ করে এসএসসি এবং এইচএসসিতে তারা এমনভাবে দিছে যে বেশিরভাগই কবিতার তোমার দুইটা অর্থ থাকে, একটা হলো শাব্দিক অর্থ, একটা ভাবার্থ। শাব্দিক অর্থ হলো ওই কবিতাটা নর্মাল যেটা বোঝায়, কিন্তু ভাবার্থ হলো ওই কবিতাটা মূলত যে বিষয়টাকে ইঙ্গিত করতেছে। তো বেশিরভাগই কবিতা এরকম ভাবার্থ রিলেটেড, মানে বলে একটা কিন্তু ওইটা দ্বারা বোঝায় আর একটা বিষয়। তো এরকম এখানে ওই বোঝাচ্ছে, দেখো প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, অর্থাৎ তারা যেমন একটা মানুষকে মানে যে প্রাণ নেওয়া বা খাওয়া, মানে এখানে নর্মাল যেটা বোঝাচ্ছে এই মানে একটা মানুষকে মারা কাটার মধ্যে সবসময় তারা জড়িত থাকে, নর্মাল অর্থ কিন্তু এটা বোঝাচ্ছে, কিন্তু বাস্তবে এটা না। এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে তাদের যে সাহসিকতা, এই সাহসিকতার যে বিষয়টা, এটা কখনো দমে থাকে না, এটা কখনো থেমে যায় না, এটা সব সময় চলতে থাকে। তাদের যে অসীম সাহসিকতার যে কাজগুলো, এগুলোও কোনো সময়ের জন্য দমে থাকে না। ভালো এবং শুভ মঙ্গল বা দেশের জন্য ভালো, এরকম যে কাজগুলো আছে, বিশেষ করে নিজের জন্য, মানে মানে মোট কথায় এক কথায় যে ভালো যে কাজগুলো, তাদের এই কাজগুলো অসীম সাহসিকতার মাধ্যমে তারা সব সময় করে গেছে, এগুলো কখনো থেমে থাকে না। ওই জন্য বলছে প্রাণ দেওয়া না ঝুলিটা থাকে না শূন্য, এগুলো কখনো শূন্য থাকে না, পড়ে সবসময় এটা চলমান। এরপরে আছে সপে আত্মাকে শপথের কোলাহলে। সপে আত্মাকে, আত্মাকে বলতে কি নিজ, আত্মা বলতে কি নিজ। সপে আত্মাকে, সপে বলা হলো, সপে শব্দ অর্থ লিখে নাও, সপে শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, বা এখানে যেটা বলে যৌবনের, মূলত এখানে যেটা বোঝাচ্ছে আর কি, সপে মানে আমরা লিখতে পারি যে যৌবনের সমর্পণ, মানে যৌবনের যে বয়সটা 18 বছর বয়স, এটার সমর্পণ করা বা গ্রেপ্তার, যেটাই বলবা ওই একই কথা। তো এই সপে মানে নিজেকে, সপে আত্মাকে মানে নিজেকে, আত্মাকে মানাতে হলো নিজেকে এই যৌবনের মধ্যে সমর্পণ করে শপথের কোলাহলে, মানে নতুন পৃথিবী গড়ার জন্য। এই টোটাল লাইনের অর্থ হলো লিখে নাও, নতুন পৃথিবী গড়ার জন্য। কেন তারা এটা করে? যাতে নতুন একটা পৃথিবী গড়তে পারে। এবং এখানে আরেকটা অর্থ লিখে নিতে পারো এই টোটাল লাইনটা, সপে আত্মাকে শপথের কোলাহলে যে পদক্ষেপের দৃঢ়তা, অর্থাৎ তাদের নিজেকে তারা সেই মানে পারলে জীবনকে, তারা নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে, এরকমটা বোঝাচ্ছে। যে সপে আত্মাকে শপথের কোলাহলে, মানে ভালো কিছু করার জন্য, ভালো কিছু উদ্দেশ্য করার জন্য, নতুন পৃথিবী গড়ার জন্য। যেমন বাংলাদেশটা নতুনভাবে আমাদের কাছে তুলে ধরছে তারা আন্দোলন করার পর। তো এইরকম কিছু কাজ করার জন্য তারা নিজের আত্মাকে তারা বিপদের মুখে ঠেলে দিতেও মানে প্রস্তুত, কিন্তু দিছে বাস্তবে। তোমরা দেখছো এই যে আন্দোলনটা বর্তমানে যে হলো, তারা কিন্তু নিজের জীবন পর্যন্ত কিন্তু বিলিয়ে দিচ্ছে। মানে বর্তমানে এক কথায় যে আন্দোলনটা হলো আমাদের বাংলাদেশে ইদানিং, যে এই ছাত্রদের যে আন্দোলনটা, এটার সাথে একবার পুরোপুরি 18 বছর বয়স কবিতাটা পুরোপুরি মিলে যায়। তোমার যদি পরীক্ষায় পড়ে প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা কিন্তু যদিও বেশি থাকে সৃজনশীল, তাহলে তুমি এই বর্তমানে যে আন্দোলনের প্রেক্ষাপট, এটার সাথে এটা কিন্তু রিলেট করে দিতে পারো সৃজনশীলের ক্ষেত্রে। ওইটা থেকে বিভিন্ন তথ্য কিন্তু এখানে যুক্ত করতে পারো। ওই 18 বছর বয়সে বর্তমানে যে মানে যে আন্দোলনের যে তারা ভূমিকাটা, ওই ভূমিটার সাথে রিলেট করে কিন্তু দিতে পারো, ভালো নাম্বার পাবা। এখন যে বিষয়টা আমি বলবো, দেখো 18 বছর এই যে বয়স কবিতাটা যে আমরা পড়াচ্ছি, এই কবিতাটা কিন্তু 3টা অংশ আছে। 3টা অংশের মধ্যে প্রথম একটা অংশ শেষ করলাম আমরা, এরপরে আরেকটা অংশ আছে, তারপরে আরেকটা অংশ আছে, মোট হলো 3টা অংশ। প্রথম অংশ আমরা শেষ করলাম, এই প্রথম অংশ পর্যন্ত আমাদের এখান পর্যন্ত সবগুলো হলো ইতিবাচক দিক। কি বললাম? এখানে 18 বছর বয়সে যতগুলো ইতিবাচক বিষয় আছে, সবগুলো বিষয় এখান পর্যন্ত আলোচনা করা হয়েছে। এর নিচে কিন্তু ইতিবাচক দিকগুলো নাই। এর পর্যন্ত নিচ পর্যন্ত আমরা পারবো নেতিবাচক দিক, এবং সর্বশেষ আমরা ভবিষ্যৎ এর যে কীরকম অবস্থা, সেই মানে একটা কল্পনা, ভবিষ্যৎ মানে কীরকম হবে বা কীরকম হইতে পারে বা কীরকম হওয়া দরকার, একটা এই জিনিসটা মূলত 3টা স্টেপে এই কবিতাটা ওনারা মানে সুকান্ত ভট্টাচার্য শেষ করছে। প্রথমে হলো ইতিবাচক, তারপর নেতিবাচক, তারপর ভবিষ্যৎ সম্ভাবনা। তো প্রথমে আমরা ইতিবাচকটা শেষ করলাম, এরপরে আমরা নেতিবাচকটা শুরু করতেছি। দেখো এবার নেতিবাচক দিকগুলো কী কী, 18 বছর বয়সে আমরা কী কী নেতিবাচক দিকগুলো পাই। তো দেখো প্রথম যে জিনিসটা, 18 বছর বয়স ভয়ঙ্কর। কি বলছে? 18 বছর বয়স ভয়ঙ্কর।
ভয়ঙ্কর কেন বলছে? এখন ভয়ঙ্কর মানে কি ভীতিকর না, মানে ভয়ঙ্কর বলতে নর্মাল অর্থ হলো ভীতিজনক, কিন্তু এখানে যে জিনিসটা বোঝাচ্ছে 18 বছর বয়স ভয়ঙ্কর এটা যারা বোঝাচ্ছেন এটা যে 18 বছর বয়সটা আছে, এই বয়সে মানে বিভিন্ন ধরনের ভীতিকর জিনিস তাদেরকে মোকাবিলা করতে হয়। ওই জন্য বলছে যে 18 বছর বয়স ভয়ঙ্কর, মানে এই বয়সে এসে তাদের অনেক দায়িত্ব থাকে, অনেক কিছু করার, নতুন কিছু করার স্বপ্ন থাকে, বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়, মানে বিভিন্ন বিষয় কিন্তু তাদেরকে ওভারকাম করতে হয় এই বয়সে এসে। এই জন্য বলছে 18 বছর বয়স ভয়ঙ্কর, এই বয়সটা হলো ভয়ঙ্কর। এটা তুমি নিজেই দেখো, তুমি নিজেই কল্পনা করো, যখন তুমি এসএসসির এদিকে ছিলা, লাইফে কোনো চিন্তা ছিল? তুমি যাবা, স্কুলে যাবা, খাবা, পড়বা, শেষ। তোমার কাজ কী ছিল? কাজ ছিল হলো তুমি স্কুল যাবা, প্রাইভেট যাবা, কোচিং যেখানেও প্রাইভেট কোচিং যাবা, আসবা, খাবা, ঘুমাবা, শেষ। তুমি যদি বাসায় কাজ না করো তাও কোনো সমস্যা হয়তো না, তোমার লাইফ নিয়ে একদম চিন্তা ছিল না। কিন্তু যখনই তুমি এদিকে আসছো, হায়ার ক্লাসে আসছো, তুমি এই এইচএসসিতে আসছো, তুমি হলো ইউনিভার্সিটিতে আসছো, অনার্সে আসছো, তখনই তোমার কিন্তু লাইফে অনেকগুলো তোমার চিন্তাভাবনা, অনেকগুলো স্বপ্ন, বিভিন্ন বিষয় কিন্তু তোমার লাইফের মধ্যে চলে আসছে। তো এই জন্য বলছে যে এই বয়সে এরকম বিভিন্ন ধরনের তোমার চিন্তাভাবনা আসে, যেটাকে উনি যে ভয়ঙ্কর যে শব্দটা দ্বারা বোঝাচ্ছে। তো দেখো এরপরেই আছে যেটা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এখন এই কথাটা অর্থ কি? দেখো তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা বলতে কি? অসহ্য যন্ত্রণা বলতে এখানে মূলত যে জিনিসটাকে বোঝাচ্ছে, টোটাল লাইন অর্থটা লিখো, টোটাল লাইনের এই যে লাইনটা, টোটাল লাইনের অর্থটা লিখো, তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা বিপদে চলে যায় বলে, মানে এই বয়সে অনেকে খারাপ রাস্তায় চলে যায়। অর্থাৎ 18 বছর বয়সে তাদের প্রাণ কিন্তু সবারই কিন্তু শরীর কিন্তু একবার তেজ সেই রকম থাকে, এবং এই বয়সে কিন্তু বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়, এই জন্য মানে অনেক যন্ত্রণার শিকার হতে হয়। এই জন্য অনেকে আবার বিপদে চলে যায় বলে, এই জন্য অনেকে আবার কি বিপদে চলে যায় বলে এরকম বিভিন্ন ধরনের অসহ্য যন্ত্রণার শিকার হয়। কীরকম বিষয়টা তোমাদের খুব ভালোভাবে একবার খুলে বলি। দেখো এই বয়সে অনেকে বিভিন্ন ধরনের নেগেটিভিটির মধ্যে ঢুকে যায়। কীরকম? কেউ মনে করো বিভিন্ন ধরনের মেয়েলি বিষয়ের মধ্যে ঢুকে যায়, অনেকে মনে করো বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের মধ্যে ঢুকে যায়। এরকম এগুলো বিভিন্ন ধরনের সমস্যার কারণে তখন কিন্তু তার যে তাজা যে শরীরটা ছিল, সেই শরীরটা কিন্তু তাজা আর থাকে না। শরীরে বিভিন্ন ধরনের রোগ বিসুখ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা দেখা দেয়। ওই জন্য বলছে যে এই বয়সে প্রাণ এই জন্য বলছে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। তোমার মানে বয়সটা অনুযায়ী তোমার দেহটা কিন্তু তেজ আছে অনেক, কিন্তু বাস্তবে কি হচ্ছে? বাস্তবে কিন্তু তোমার অনেক যন্ত্রণা, অনেক শরীরের মধ্যে অনেক অসহ্য তোমার যন্ত্রণা থাকছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম, যার কারণে বলতেছে যে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এরপরে দেখো, এরপরে আছে এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। কি বলছে? এই বয়সে যে প্রাণটা আছে সেই প্রাণটা হলো তীব্র আর প্রখর। অর্থাৎ এটা অর্থ লিখে নাও, টোটাল লাইনের অর্থ যে চঞ্চল বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? চঞ্চল বৈশিষ্ট্য, তীব্রতা এবং সংবেদনশীলতা। এই বয়সে প্রাণটা আমাদের থাকে তীব্র, আমরা এটা আগে বলছি, এই বয়সে প্রাণটা যে থাকে এটা হলো তীব্র এবং প্রখর অনেক। তারপরে এই বয়স কানে আসে কত মন্ত্রণা মানে কি? ভালো মন্দ কথা। মানে এই বয়সে তুমি দেখবা যে মানে কি আর বলবো, সমাজের কথা, দেশের কথা, জাতির কথা, মানে তুমি যদি কোনো কিছু একটা করতে যাও, দেখবা সেটা বলে, তোমার বন্ধু সেটা বলে, পাড়া প্রতিবেশী আরেক বলে, মানে মানুষের কথায় তুমি শুনতে শুনতে একবার তোমার কান ঝালাপালা হয়ে যাবে। তো এখানে কয়েকটা মোটিভেশনাল কথা বলি, শুনো, এখানে কথাগুলো খুব ভালোভাবে শোনো, এগুলো তোমার লাইফের ক্ষেত্রে অনেক কাজে আসবে। যে আমরা এই জিনিসটাকে অনেকে মানে কি বলবো খারাপভাবে অনেকটা নিয়ে থাকি, তোমাকে এটা পজিটিভভাবে নিতে হবে। এখন মানুষজন কি বললো না বললো, তুমি ওইটা শুনে মনে করো কথার কথা একজন মনে করো তোমাকে কয়েকটা গালি দিল। একটা উদাহরণ কিন্তু আমি দিতে পারি, আমার কাছে এই তোমাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি একটা ভিডিওতে শিখছিলাম। তো এই উদাহরণটা তোমাদের একটা টাকার মাধ্যমে দিই, এই লাইনটার সাথে খুব ভালোভাবে যাবে। একটু বাড়তি কিছু কথা বলি। দেখো মনে করো এখানে আমার কাছে একটা টাকা আছে, তো এখন দেখো তোমাদের এই জিনিসটা একটা বাস্তব একবার উদাহরণ দিয়ে দিই, যে জিনিসটা আমাদের লাইফের সাথে কিভাবে মিল পাই যায়। এই জিনিসটা এই কানে কাছে আসে কত মন্ত্রণা, এবং আমরা এই যে মন্ত্রণা এটা কীভাবে ওভারকাম করবো। এই বয়সে 18 বছর যে বয়সটা থাকে, এই বয়সে বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের কানে আসে, মানুষ এইটা বলে সেইটা বলে, আমরা এই জিনিসটা কিন্তু ওভারকাম করতে পারি না। তো আমরা এটাকে বিভিন্নভাবে খারাপভাবে নিয়ে থাকি। তো আমাদের অলওয়েজ চেষ্টা করা উচিত এই কথাগুলোকে খারাপভাবে না নেওয়ার। কেন? কারণ দেখো তোমাদের একটা উদাহরণ দিই, যেটা বলতে চাইছিলাম। এই যে আমার হাতে কিন্তু একটা 100 টাকা নোট দেখতে পাচ্ছ না? আমি একটা ভিডিওতে দেখছিলাম, ওই ভিডিওতে এটা মূলত শিখছিলাম আর কি। দেখো এই যে 100 টাকার যে নোট, এই নোটটা তুমি বাজারে মনে করো নিয়ে গেলা, প্রথমে এমনিতে তোমাকে কিন্তু 100 টাকা জিনিস দিবে, তুমি 100 টাকা যেটা নিবা তোমাকে 100 টাকায় ওই জিনিসটাই কিন্তু দিবে। এখন এই নোটটাকে আমি এভাবে মচড়িয়ে কুচড়িয়ে মনে করো একবারে অবস্থা খারাপ করে দিলাম। এখন মনে করো এই নোটটা যে আছে অনেক মনে করো মচড়ানো আছে, এই নোটটা কিন্তু অনেক মচড়ানো বিভিন্ন ধরনের। তো এখন এই যে নোটটা আছে, এই নোটটা আমি যদি বাজারে নিয়ে যাই,
তো আমাকে 100 টাকায় দিবে না নাই, 100 টাকা জিনিসপত্র দিবে না নাই। এখন এই নোটটা যদি আমি পানিতে ধুয়ে ফেলি, এই নোটটা যদি আমি যে কোনো জায়গায় ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিই, সেখান থেকে যদি তুলে নিয়ে যায়, তাহলে এই 100 টাকার নোট যে তার যে মূল্য, তার যে গুরুত্ব, এটা কি কখনো কমবে ভ্যালুটা? তোমার 100 টাকার নোটের গুরুত্ব তোমার 100 টাকাই থাকবে। তোমাকে 100 টাকার জিনিসই দোকানদার দিবে, কখনো তারা বলবে না যে তোমাকে আমি 10 টাকার কম জিনিস দিচ্ছি, 5 টাকার কম জিনিস দিচ্ছি। তাকে 100 টাকা আছে, ওই 100 টাকার যে গুরুত্ব আছে, ওই 100 টাকাই তোমাকে মানে পণ্য দিবে। আরেকটা উদাহরণ দিই, দেখো একটা সহজ উদাহরণ তোমাদের আরেকটা দিই, এই লাইনটার সাথে রিলেট হবে। যে তোমরা হাতি দেখছো না? হাতি তো অনেকে দেখছো, অনেকে যদিও দেখো নাই। তো হাতি যখন কোনো একটা এলাকার পাশ দিয়ে যায়, তখন দেখবা যে যখন হাতি যায়, তখন মানুষজন সবাই দেখতে যায় ভিড় করে কিন্তু। আর তুমি লক্ষ্য করলে দেখবা যে হাতি যখন যায়, কুকুরগুলো, এলাকার যে বিভিন্ন ধরনের কুকুরগুলো থাকে, তো তারা কিন্তু অনেক চেঁচামেচি শুরু করে, অনেক ঘেউ ঘেউ করা শুরু করে, পিছন দিক থেকে অনেক চেঁচামেচি শুরু করে কিন্তু। তো এখন দেখো, হাতি যখন যায়, তো সে কিন্তু কখনোই ওই কুকুরের ঘেউ ঘেউয়ের দিকে কখনো লক্ষ্য রাখে না, এবং সে কিন্তু কুকুরের কি বলে না বলে সেটার দিকে কিন্তু কখনো সে কিন্তু এই যে থেমে থাকে না সেটার দিকে। আরেকটা বিষয় এখানে আছে যে হাতিকে যারা হিন্দু ধর্মের আছে, যদি আমি এখানে ধর্ম অত বলতে চাই না, জাস্ট একটা বলতেছি, জাস্ট উদাহরণের তাগিদে, তারা কিন্তু অনেক মানে, তারা কিন্তু এটা একটা দেবতা তাদের আছে, সেটার সাথে তারা কিন্তু অনেকটা তাদেরকে মানে ভক্ত করে আর কি। তো তারা কিন্তু হাতিকে প্রচুর পরিমাণে সম্মান করি। তো দেখো, হাতি একজন কিছু ব্যক্তির কাছে অনেক সম্মান পায়, কিছু ব্যক্তির কাছে সম্মান পায় না, অনেক ঘেউ ঘেউ করে। ব্যক্তি বলতে প্রাণীর কাছে, কিছু প্রাণীর কাছে সম্মান পায়, কিছু কাছে পায় না। তো তার মানে সে কি যার কাছে সম্মান পায় তার কাছে থেমে থাকে না কিন্তু। সে তার আপন গতিতে কিন্তু চলতেই থাকে, তার যে গন্তব্য, সেই গন্তব্যে গিয়ে কিন্তু পৌঁছায়। তো দেখো, আমাদের লাইফের ক্ষেত্রে, লেসনের ক্ষেত্রে এই দুইটা গল্প কেন বললাম? কারণ দেখো, মানুষ, তুমি যখন কোনো কিছু একটা করতে যাবা, কোনো কিছু একটা করবা, তখন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা তোমাকে বলবে। সেটা বলবে, আরেকজন আরেকটা বলবে, তারপর অন্য মানুষ আরেকটা কথা বলবে। তো এই কথাগুলো তুমি কানে নিয়ে, তুমি যদি তোমার লাইফে তোমার যে স্বপ্ন আছে, গোল আছে, সেই লক্ষ্য থেকে তুমি যদি ছেড়ে দাও, তাহলে ক্ষতিটা কার? ক্ষতিটা তোমারই কিন্তু, অন্য কারো কিন্তু ক্ষতিটা হবে না। তোমার স্বপ্ন থেকে তুমিই পথভ্রষ্ট হবা, সে হবে না কিন্তু। তার তো লাভই হলো, কারণ তুমি সে জায়গায় যেতে পারলা না। আর যে বললাম টাকার যে বিষয়টা, টাকার যে উদাহরণটা দিলাম, এটা মানে কোনটার সাথে রিলেট করা যাবে? দেখো, আমাদের জীবনে আমরা যখন কোনো একটা কাজ করতে পারি না, তখন মানে ডিমোটিভেট হয়ে যাই, হতাশ হয়ে যাই। তো এইটা হলো ওইটার সাথে তুলনা। অনেকে আবার আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, এরকম একটা জঘন্য কাজ করে ফেলে। তো তোমার যে গুরুত্ব আছে, ভ্যালু আছে, এটা কিন্তু কখনো কমে না। যেমন একটা টাকার গুরুত্ব, ভ্যালু, সেটা কখনো কমে না। যে টাকা 100 টাকার নোটের গুরুত্ব সবসময় 100 টাকায় থাকে, ঠিক তেমনিভাবে তুমি যে আসো, তোমার ভ্যালু বা গুরুত্ব কখনোই কিন্তু কমে না। এখন তোমাকে জাস্ট ওই অবস্থানে নিয়ে পৌঁছাইতে হবে, তাহলেই তোমার গুরুত্বটা থাকবে। যেমন তুমি সহজ একটা যদি উদাহরণ দিই, দেখো, তুমি যে দোকানে আসো, মানে তুমি 5 স্টার একটা হোটেলে যাবা, একটা দুর্বল হোটেলে যাবা, মানে নর্মাল যে ফুটপাতে হোটেলগুলোতে, দোকানগুলোতে, তো দেখবা ওই একই পানির বোতল যখন 5 স্টার হোটেলগুলোতে, সেগুলোতে দাম বেশি, বা খাবারটাও দেখবা ওইগুলোতে এখানে দাম বেশি থাকে, কিন্তু ওই একই জিনিস খাবার কিন্তু যে ফুটপাতে যে দোকানগুলো, এগুলোতে কম দামে পাওয়া যায়। কেন পাওয়া যায়? কারণ ওই অবস্থান ভেদে, ঠিক তেমনিভাবে আমাদের লাইফে আমাদের জীবনটা আছে, আমাদের জীবনটাও ঠিক একই অবস্থানে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু, আমাদের গুরুত্ব কিন্তু আছে, আমরা বুঝতেছি না, কিন্তু আমাদের অবস্থানটা যা চেঞ্জ করতে হবে। এই অবস্থানটা যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের গুরুত্ব ভ্যালুটা বেড়ে যাবে। তো যাক, অনেক কথা বললাম, তবে শেষে একটাই কথা বলবো, এই মানে লাইনটার যে অর্থটা, যে আমাদের এই বয়সে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলবে, পাশে লোকে অনেক কিছু কথা বলবে, এই কথার দিকে মানে কোনো সময় কান দেওয়ার দরকার নাই। মানুষ যা বলুক, তোমার যে স্বপ্ন, তোমার যে গন্তব্য, সেই গন্তব্যে তুমি এগিয়ে যাও। দেখবা তুমি যখন সেই জায়গায়, ভালো জায়গায় পৌঁছাবা, তখন মানুষই তোমাকে বাহবা দিবে, বিভিন্ন ধরনের কথা বলবে। তো অবশ্যই এই কথাটা মাথায় রাখবা। তো তাহলে আমরা এরপরে দেখি বিষয়টা। দেখো, এই বয়সে কানে আছে কত মন্ত্রণা, যেটা বললাম এতক্ষণ, যেটা আলোচনা করছিলাম, যে এই বয়সে কানে বিভিন্ন ধরনের ভালো মন্দ কথা, তোমার নামে বিভিন্ন ধরনের গিবত করবে, পরনিন্দা করবে, এরকম কথা আসবে। আরেকটা কথা মনে রাখো, তুমি যে কাজটা করতেছো, এই কাজটা করতে গিয়ে যদি মানুষ তোমার গিবত না করে, পরনিন্দা না করে, তার মানে বুঝবা তোমার কাজটা পারফেক্ট না। কারণ মানুষ তখনই তোমার গিবত পরনিন্দা করবে যখন তুমি একটা ভালো জায়গায় যাবা, ভালো কিছু করবা, তোমার ভালো কিছু থাকবে, তখনই মানুষ তোমার নামে দুর্নাম করবে, বিভিন্ন ধরনের কথা বলবে। নতুবা কিন্তু তোমার নামে কিন্তু কেউ কোনো কথা বলবে না। তো এটা কিন্তু সবাই মাথায় রাখবা। দেখো, 18 বছর বয়স যে দুর্বার, 18 বছর বয়স দুর্বার মানে কি? দুর্বার শব্দ অর্থ আমরা জানি যাকে দমন করা যায় না, বা যাকে দমন করা কষ্টকর, যাকে দমন করা কি কষ্টকর। এই বয়সটাকে সহজে দমিয়ে রাখা যাবে না। আমি চাইলেও এই বয়সে কাউকে দমায় রাখতে পারবো না। সহজ উদাহরণ, আন্দোলনের সময় দমায় রাখতে পারছে কাউকে কিন্তু দমায় রাখতে পারেনি।
সবাই কিন্তু যে যার মতো একবারে সব কিছু ফাড়াই দিছি। তো এই জন্য বলছে 18 বছর বয়স যে দুর্বার, তাকে দমায় রাখা যায় না। এরপরে রয়েছে পথ প্রান্তরে ছুটায় বহু তুফান, মানে পথে প্রান্তরে বহু তুফান বলতে এখানে বোঝাচ্ছে বিপ্লবী কাজ করে। যেমন এই যে বর্তমানে আমরা দেখলাম আন্দোলন হইলো, একবারে সেই রকম বিপ্লবী এক ধরনের মধ্যে সবার মধ্যে দেখলাম, এবং বিভিন্ন ধরনের কাজ করে বেড়ালো। এবং এখানকার মধ্যে নেগেটিভ যে দিকটা হলো সন্ত্রাসীমূলক অনেক কাজ করে থাকে অনেকে, কারণ যেহেতু আমরা নেগেটিভিটি বিষয়গুলো পড়তেছি মানে এই বয়সের ক্ষেত্রে। আর এই বয়সে নেগেটিভিটি আরেকটা কি বিষয়, আমরা যদি এটা পজিটিভলি উত্তরটা বলছি যে পূর্ববর্তী যে লাইনটা আছে যে 18 বছর বয়সে দুর্বার, যাকে দমন করা যায় না, বলতে কীরকম যে এই বয়সে যারা বিভিন্ন ধরনের মাদক শক্তিতে আকৃষ্ট হয়ে যায় বা বিভিন্ন ধরনের নেশা বা অন্যান্য বিভিন্ন ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে অভ্যস্ত হয়ে যায়, সেগুলো কিন্তু তারা সহজে সেখান থেকে বের হয়ে আসতে পারে না। এই বিষয়টা বোঝাচ্ছে এই বয়সে দুর্বার, মানে যাকে এই বয়সে এগুলো বিষয় থেকে দমন করা খুব কষ্টকর, এটা বোঝাচ্ছে। তারপর হলো পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, এই বয়সে পথে প্রান্তরের বহু বিভিন্নমূলক কিন্তু সন্ত্রাসীমূলক কার্যক্রম কিন্তু করে থাকে 18 বছর বয়সেরা। তুমি দেখবা এই বয়সে শহরগুলোতে বড় বিভিন্ন ধরনের যে গ্যাংগুলো আছে, ছোটোখাটো অনেক কিন্তু গ্যাং পাবা তোমরা শহরে যদি লক্ষ্য করো। এই গ্যাংগুলো কারা পরিচালনা করে? এই 18 বছর বয়সে পোলাপানগুলো কিন্তু সবচেয়ে বেশি এই গ্যাংগুলো পরিচালনা করে। তো এই জন্য বলছে এই বয়সে পথ প্রান্তরে ছুটায় বহু তুফান, মানে বহু সন্ত্রাসীমূলক কাজকর্ম তারা করে থাকে। দুর্যোগে হাল, দুর্যোগে মানে হলো দুঃসময়, লিখে নাও, দুর্যোগে মানে হলো দুঃসময়, হাল মানে হলো ভরসা, ঠিকমতো রাখা ভার, মানে হলো সংকটে ভুল পদক্ষেপ নেওয়া বা আত্মহত্যা করা, মানে এই বয়সেই কিন্তু দেখা যায় বাস্তবে। এটা কিন্তু এই বয়সের ক্ষেত্রে সবচেয়ে বেশি এই জিনিসটা দেখা যায়, মানে ডিপ্রেশন জিনিসটা এবং ডিমোটিভেট জিনিসটা। এই কারণে অনেকে একবারে সংকটের যে সময়টা আসে, সংকটকালীন এই সময় বিভিন্ন ধরনের অনেক সময় খারাপ পদক্ষেপ নিয়ে থাকে, যার কারণে অনেকে আত্মহত্যা শেষ পর্যন্ত করে। তো এরপর দেখো ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, ক্ষত বিক্ষত বলতে হলো হারিয়ে যায় বা মারা যায় অনেক অনেক, মানে জীবন থেকে মানে অনেকে একবারে শেষ পর্যন্ত জীবনটা বিলীন হয়ে যায়, অনেকে মারা যায়, আত্মহত্যা করে এই বসে ক্ষত বিক্ষত হয়। এই জন্য বলছে সহস্র প্রাণ, মানে জীবন থেকে পিছিয়ে পড়ায় অনেকে, এই জীবন থেকে আমাদের তাহলে মানে যে লাইফটা যে আমাদের আছে চলমান যে সময় আছে, এই সময় থেকে 18 বছর বয়সে আঘাত আছে অবিশ্রান্ত। এই লাইনগুলো কিন্তু খুব ভালো করে জানবা, তোমাদের কিন্তু এমসিকিউতে এভাবে লাইন থেকে প্রশ্ন আসবে। যেমন এই লাইনটাই যেমন বললাম আমরা যে 18 বছর বয়সে আঘাত আছে, কীরকম তোমাকে পরীক্ষা করবে, তাহলে অবিশ্রান্ত মানে হলো অবিরাম, মানে একের পর এক বিভিন্ন ধরনের আঘাত আসতেই থাকে এই বয়সে। বিভিন্ন ধরনের আঘাত বলতে এখানে বিভিন্ন ধরনের সমস্যা, এটা ওটা বিভিন্ন ধরনের ঝামেলা, মানে প্রবলেমের শেষ নাই এই বয়সে আর কি, বিভিন্ন ধরনের একে একে জড়ো হয় মানে এই বয়সে। তো এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কালো লক্ষ্য দ্বারা বোঝাচ্ছে মূলত এখানে যে মানে দীর্ঘশ্বাস বলতে হতাশা প্রকাশ, আর এখানে এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে ব্যর্থতার দীর্ঘশ্বাস মূলত বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ব্যর্থতার দীর্ঘশ্বাস। এই বয়সে বিভিন্ন ধরনের ব্যর্থতা কিন্তু ঘিরে ধরে, এই জন্য এটাকে বোঝাচ্ছে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস। এই বয়সে বিভিন্ন ধরনের আমরা ব্যর্থতাও দেখতে পাই। এই বয়স কাঁপে বেদনায় থরথর, মানে সম্ভাব্য বিপদের জন্য, কারণ এই বয়সে বিভিন্ন ধরনের বিপদ আছে, এই জন্য বলছে এই বয়স বেদনায় কাঁপে থরথর করে, মানে এই বয়সে অনেকগুলো কাজ করতে হয়, অনেকগুলো তাকে দায়িত্ব নিতে হয় এবং বিভিন্ন ধরনের বিপদের কিন্তু মোকাবিলা করতে হয়, এই জন্য বলছে এই বয়স বেদনায় কাঁপে থরথর। এগুলো হলো নেগেটিভ বিষয় 18 বছর বয়স কবিতার, মানে কি 18 বছর বয়সে কি নেগেটিভিটি আমরা দেখতে পাই। এরপরে 18 বছর বয়সে ভবিষ্যৎ সম্ভাবনা কি বা কি বিষয় আছে, এই বিষয়টা আমরা দেখব। তো দেখো, তবু 18 শুনেছি জয়ের ধ্বনি, তবু 18 কি শুনেছে? জয়ের ধ্বনি, মানে যদিও নেগেটিভ বিষয় আছে এতগুলো, তারপরও 18 জয়ের ধ্বনি কেন? কারণ তোমরা বাস্তব উদাহরণ দেখো যে বর্তমানে দেশের পরিবর্তন, তারপর মুক্তিযুদ্ধ বাংলাদেশের যে হয়েছিল সে সময় কাদের অবদান সবচেয়ে বেশি? কারণ ছাত্র বা এরা যদি সবচেয়ে বেশি এগিয়ে না যায় তাহলে কিন্তু এতদূর যে কোনো কার্যক্রম আগায় যাবে না, কারণ তাদের মধ্যে যে মানে চঞ্চলতা, উষ্ণতা রক্তের মধ্যে যে থাকে, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। তবু এই জন্য বলছে তবুও 18 শুনেছি জয়ের ধ্বনি। এটা আরও কেন বলা যায়? কারণ তুমি দেখো ভাষা আন্দোলন থেকে শুরু করি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করি, বর্তমান অবস্থা পর্যন্ত যতগুলো বিপ্লবী কার্যক্রম সবগুলোতে কিন্তু এই যে ছাত্রদের ভূমিকাই কিন্তু সবচেয়ে বেশি। এই জন্য বলছে যে 18 বছর বয়সে শুনেছি জয়ের ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে বলতে কি বোঝানো হয়েছে? যে জীবনকে মূল্যায়ন করতে শিখে। কেমন বিষয়টা? এই বয়সে মনে করো বিভিন্ন ধরনের বাধা, প্রতিবন্ধকতা, ঝামেলা ইত্যাদির মধ্যে কিন্তু এই বয়সটা বেঁচে থাকে, তারা কিন্তু হার মানে না, তারা কিন্তু এগুলোর বিভিন্ন প্রতিকূল অবস্থা এগুলো থাকা সত্ত্বেও এগুলো ওভারকাম করার চেষ্টা করি। ওই জন্য বলছে জীবনকে তারা মূল্যায়ন করতে শিখে এই বয়সে। বিপদ মুখে এই বয়স অগ্রণী বলতে মানে প্রধান বা শ্রেষ্ঠ, অর্থাৎ এগিয়ে আসা বা ভূমিকা পালন করা। অগ্রণী অর্থাৎ এগিয়ে আসা বা ভূমিকা পালন করা, মানে বিপদ মুখে এই বয়সটা কখনো পিছিয়ে থাকে না। সামনে মনে করো একটা কোনো বিপদ দেখতে পাচ্ছে, পিছিয়ে যায় না এরা,
এরা পিছিয়ে আসে না, এরা এটাকে সামনে গিয়ে ওটা সমাধান করার চেষ্টা করে, ওটা মানে ওভারকাম করার চেষ্টা করে, যাতে এটা কীভাবে ওটা সমাধান করা যায় এইটা অবশ্যই, মানে এরা কখনো পিছিয়ে যাবে না। এই বয়স তবু নতুন কিছু করে, মানে সামাজিক মানে যদিও এটা নেগেটিভ অনেক বিষয় আছে, ওই জন্য বলছে যে এ বয়সে তবু নতুন কিছু তো করে, মানে কোনো না কিছু হলো নতুন করে, মানে সামাজিক কুপ্রথাগুলো ভেঙে নতুন কিছু সৃষ্টি করি। যেমন আমাদের বর্তমানে আন্দোলন ফলে নতুন একটা অবস্থা দেশের পৌঁছাইছে, আগে ছিল অন্যরকম, এখন বর্তমানে অন্য একটা অবস্থায় গিয়ে পৌঁছাইছে। তো ওই জন্য বলছে এই বয়সে তবু নতুন কিছু তো করতেছে, আরও বিভিন্ন ধরনের তুমি দেখবা সামাজিকভাবে বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু এই বয়সে মানে নিয়ে আসতেছে। এই বয়সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারছি। এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, মানে ভীরু লোক নয়, এই বয়সে কেউ ভীরু না। পথ চলতে বলতে তাদের লক্ষ্য অর্জনে, পথ চলতে বলতে কি তাদের লক্ষ্য অর্জনে এ বয়স যায় না থেমে, মানে তাদের যে লক্ষ্য স্বপ্ন, তাদের যে উদ্দেশ্য থাকে সেটা তারা কখনো থেমে থাকে না, এটা পূরণ করার জন্য কখনো তারা স্টপ হয়ে যায় না, এটাকে পূরণ করার জন্য তারা লেগেই থাকে। এই বয়সে তাই নেই কোনো সংশয় মানে সন্দেহ বা দ্বিধা, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে এই বয়সে কোনো সংশয় বা দ্বিধা কখনো থাকে না, মানে এই বয়সে যে কোনো সিদ্ধান্ত তারা হুট করে নিয়ে নেয়, মানে যেভাবে হোক তারা সেটা সমাধান করার আবার চেষ্টা করে। তো এই বয়স এ দেশের বুকে 18 আসুক নেমে, এটা কবি সর্বশেষ লাইনে বলছে, এটা কিন্তু অনেকবার আসছে যে এ দেশের বুকে 18 আসুক নেমে বলতে কি বুঝাইছে কবি, অর্থাৎ কবি মূলত, আর এটা অর্থ আরেকটা যে উপরে যে লাইনটা এটার অর্থ লিখে নিতে পারো, যে যেটা বলছিলাম এ বয়সে তাই কোনো নেই কোনো সংশয়, এটা অর্থ লিখে নিতে পারো আত্মপ্রত্যয়ী, এই লাইনটা অর্থ বোঝাই হলো আত্মপ্রত্যয়ী, এটা কিন্তু পরীক্ষা আসছিল একবার। তো এরপরে শেষে যে লাইনটা এটা অর্থ লিখে নাও, যে এ দেশের বুকে 18 আসুক নেমে, এই লাইনের যে অর্থ সেটা লিখে নেবা, যে জাতীয় জীবনে চালিকা শক্তি হওয়ার প্রত্যাশা, জাতীয় জীবনে কি চালিকা শক্তি হওয়ার প্রত্যাশা, অর্থাৎ এই লাইনটা দ্বারা এখানে মূলত যে জিনিসটা বোঝাচ্ছে যে জড়তা দূর করতে মূলত 18 বছর বয়সকে তিনি আবার আগমন করেছেন, এবং এই যেন সবসময় পৃথিবীর বুকে 18 বছর বয়সের মতো সবার মধ্যে এই বয়সটার মতো তেজ উদ্দীপনা সবার মধ্যে থাকে, ওই জন্য বলছে এটা জড়তা দূর করতে মূলত এটা দরকার, তারপর প্রতিরোধ সৃষ্টি করতে যে কোনো ধরনের, তারপর হলো ন্যায় প্রতিষ্ঠা করতে এই 18 বছর বয়স থাকা দরকার। মূলত এই জিনিসটা যৌবন এর ইতিবাচক দিক এটাকে মূলত বোঝাচ্ছে, এখানে 18 বলতে যৌবনকে আমাদের বোঝাচ্ছে, অর্থাৎ এদেশের বুকে 18 আসুক নেমে বলতে কবি মূলত এটাই বোঝাতে চাচ্ছে যে এদেশের বুকে 18 বয়সের মতো তাদের মধ্যে যে তেজ, তাদের মধ্যে যে কোনো কাজে আগ্রহ, এই জিনিসটা যেন সবার মাঝে থাকে, এই জিনিসটা যেন সবার মাঝে সব সময় ছড়িয়ে পড়ে, সব সময় যেন থাকে, এটাই হলো কবির প্রত্যাশা। এই ছিল আমাদের মূলত 18 বছর বয়স যে কবিতাটা আমরা একবারে টু জেড কোনো বিষয় বাদ রাখি নাই, সবগুলো একবারে পূর্ণাঙ্গভাবে আলোচনা করছি। তারপরেও যদি কারো কোনো বোঝার সমস্যা হয়, কোনটা লাইন বুঝতে পারো নাই, কোথায় বুঝতে পারো নাই, আমাদের কমেন্টে জানাও, আমরা সেখান থেকে উত্তর করার চেষ্টা করব। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অপটিমিস্ট আশাবাদী, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে এই ক্লাসগুলো লাইভ তোমরা পেয়ে যাবা, মানে রেকর্ডেড তোমরা পেয়ে যাবা। তো আর সর্বশেষ যেটা আছে যে সুকান্ত ভট্টাচার্য এই যে কবিতাটা 18 বছর বয়স, এটা 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে, এটা মনে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট এইটাই। আর 18 বছর বয়স হলো মাতাপিতা ছন্দে রচিত, এই তথ্যগুলো মোটামুটি তোমরা জানবা। তো এর পরবর্তীতে আমরা